আসসালামু আলাইকুম। পাঠানোর নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে বিজ্ঞান বইটা আছে, একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা খুবই সুন্দরভাবে গোছানো হয়েছে। তোমরা যদি ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখো, তাহলে পুরো ক্লাস একদম পানি ভাত হয়ে যাবে। এবং আমি ক্লাস শেষে কিন্তু ডেসক্রিপশন বক্সে এই যে পুরো ক্লাসের পিডিএফটা আছে আমি এটা দিয়ে দিব। কথা বাড়াবো না, আসো আমরা শুরু করি। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। শুরু করি। সংবেদী অঙ্গ। হ্যাঁ, আমরা আজকের এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যেই ষষ্ঠ অধ্যায় আছে সেটা হলো সংবেদী অঙ্গ, সেটা নিয়ে আমরা পড়াশোনা করব। আসো প্রথমত দেখি কি কি পড়তে হবে অধ্যায় থেকে। ইম্পর্টেন্ট টপিক দেখো কি কি আছে। ইম্পর্টেন্ট টপিক গুলো হলো চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এই যে 6টা টপিক, সরি 5টা টপিক আছে, এই 5টা টপিক পড়বো, অধ্যায় আমার শেষ হয়ে যাবে। আসো পরবর্তী স্লাইড। প্রথমত আমাদের জানা প্রয়োজন যে সংবেদী অঙ্গ আসলে কি। সংবেদী অঙ্গ কি সেই বিষয়টা আগে জানা প্রয়োজন। ওকে, সংবেদী অঙ্গ বা সেন্সরি অর্গানস হলো জীবদেহের এমন অঙ্গ যেগুলোর মাধ্যমে পরিবেশ থেকে বিভিন্ন রকমের উত্তেজনা গ্রহণ করা হয় এবং মস্তিষ্কে প্রেরণ করা হয়। মানুষকে এবং অনেক প্রাণীর দেহে 5টি সংবেদী অঙ্গ রয়েছে। কি বলছে যে যে সকল অঙ্গ আমাদের দেহে বিভিন্ন উদ্দীপনা দেয় বা বিভিন্ন উত্তেজনা সৃষ্টি করে, সেই অঙ্গগুলোকে বলা হয় সংবেদী অঙ্গ। অর্থাৎ সহজ কথায় যারা হলো সংবেদন দেয় বা সংবেদনশীল অঙ্গ, তারাই হলো সংবেদী অঙ্গ। সংবেদন সংবেদী অঙ্গ 5টি, আমরা যাকে পঞ্চ ইন্দ্রিয় নামে চিনি। কি কি আছে দেখো, এখানে খুব সুন্দর একটা ভিজুয়ালাইজেশন আছে, দেখতে পারো যে এখানে টাচ, তারপর হিয়ারিং, তারপর স্মেল অর্থাৎ যে নাককে বোঝানো হচ্ছে, সাইট বা টেস্ট। তারপর এখানে আসো, আমরা এখানে লিখে রেখেছি, একটু দেখি যে চোখ, তারপর কান, তারপর নাক, জিহ্বা, তারপর হলো চর্ম। এই 5টা হলো আমাদের সংবেদনাঙ্গ। পরবর্তী স্লাইডে আসো। প্রথমে আমরা চোখ নিয়ে পড়াশোনা করব। কি নিয়ে পড়াশোনা করব? আমরা প্রথমত চোখ নিয়ে পড়াশোনা করব। চোখ হলো আমাদের দৃষ্টি সংবেদী অঙ্গ। চোখের মাধ্যমে আমরা আমাদের চারপাশের জিনিস দেখতে পাই, রং, আকার, দূরত্ব বুঝতে পারি। চোখে আলো এসে রেটিনায় পৌঁছালে চোখ মস্তিষ্ক সেই সংকেতকে ছবি হিসেবে ধারণ করে। চোখের চারপাশে 6টি পেশি থাকে যেগুলো চোখকে ঘোরানোর কাজ করে। এই পেশিগুলো চোখকে বিভিন্ন দিকে নাড়াতে বা বিভিন্ন দিকে সরাতে সাহায্য করে। যা যা ইম্পর্টেন্ট তোমাদের বইতে, সেগুলো কিন্তু আমি এখানে তুলে ধরেছি। হ্যাঁ, যা যা ইম্পর্টেন্ট সেগুলো তুলে ধরেছি। আচ্ছা আসো, চোখের বিভিন্ন অংশ ও তার হলো কাজ। প্রথমত চোখের পাতা। চোখের পাতা তোমরা চিনো। প্রথমত কি আছে দেখো, চোখের পাতা। তো চোখের পাতা চোখের বাইরের আবরণ। এই যে এখানে আছে, এই যে চোখের পাতা, এই যে চোখের পাতা, যে চোখের বাইরের যে আবরণ সেটা হলো চোখের পাতা। ওকে, চোখের পাতা খোলা বা বন্ধ করা যায়। এটি বন্ধ করে চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে। তারপর দেখো কনজাংটিভা। কনজাংটিভা কনজাংটিভা চোখের, মনে রাখো কিন্তু আমি বারবার কেন বললাম, মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। দেখো, চোখের পাতা খুললে চোখের যে অংশটুকু আমরা দেখতে পাই, সেই অংশটুকু একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে। এর নাম হলো কনজাংটিভা। অর্থাৎ আমরা চোখ খুললে, তখন আমি চোখ খুলছি, যে এখানে একটা ছবি আছে, এই চোখ খুললে যে অংশটুকু থাকে এটা একটা পাতা দিয়ে, একটা পর্দা দিয়ে হলো ঢাকা থাকে। এটাকেই বলা হয় কনজাংটিভা। তারপর আসো অক্ষিগোলক। তারপর হলো অক্ষিগোলক, যেটা হলো বৃহতের মতো অঙ্গ, যে 3 স্তরে বিভক্ত। অর্থিক গোলক তো বুঝো, যেমন ধরো এই যে চোখকে যদি চোখটা নিয়ে আসা পড়া হয় চোখের কোটর থেকে, যেখানে চোখটা অবস্থান করে সেটা মূলত চক্ষুগুলো, অক্ষিগুলো। তারপর দেখো স্ক্লেরা। স্ক্লেরা কি? স্ক্লেরা অক্ষিগোলকের বাইরের সাদা অংশ, শক্ত ও পাতলা স্তরটি হলো স্ক্লেরা। চোখের আকৃতি চোখের আকৃতি রক্ষা করে চোখের আকৃতি রক্ষা করে এর ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে না। দেখো এই যে সাদা অংশটা আছে, সেই সাদা অংশটাকে কি বলা হচ্ছে? সেই সাদা অংশটাকে কিন্তু স্ক্লেরা বলা হচ্ছে। তারপর আসো
কর্নিয়া কি সেটা আমরা দেখি। কর্নিয়া, স্কেলের সামনের চকচকে অংশটি হলো কর্নিয়া। স্কেলের সামনে যে চকচকে অংশটা আছে কর্নিয়া, এই অংশটি একেবারে সচ্চার ভেতর দিয়ে আলো প্রবেশ করে। আমি যদি চিত্রটা একটু বড় করতে পারি তাহলে হয়তো তোমাদের দেখাইতে পারি। আর একটু কি বড় করা যাবে? সরি সরি, আচ্ছা দেখি কতটুকু বড় করা যায়। আসলে বড় করা দরকার, তো আমি একটা জিনিস ব্যাপার, আচ্ছা এর চেয়ার বড় করা যাচ্ছে না। তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো কর্নিয়া জিনিসটা কোনটা সেটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখো এই যে আমি আবার একটু ভালো করে দেখো, এই চিত্রটা খেয়াল করো। এই যে অংশটুকু আছে, এই অংশটুকু হলো কর্নিয়া। এই অংশটুকু হলো এই যে একদম চোখের মণি যেটাকে আমরা বলি, তার সামনে যে অংশটুকু থাকে সেই অংশটুকুকে বলা হয় কর্নিয়া। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি। দেখো পরবর্তী স্লাইডে আমরা চোখকে আরেকটু ভালো করে বুঝতে পারবো। দেখো কি আছে, কুরএট। তো কুরএট জিনিসটা কি, যে চোখের স্ক্লেরা, হ্যাঁ স্তরটি নিচের, সরি স্ক্লেরা স্তরের নিচের স্তরই কুরএট। তো এইখানে একটি ঘন রঞ্জিত পদার্থের স্তর, এটা হলো ঘন রঞ্জিত পদার্থের স্তর, এখানে বহু রক্তনালী প্রবেশ করে। ওকে, এটা আবার কয়েকটা অংশে বিভক্ত, সেগুলো কি, এগুলোর মধ্যে আইরিশ, লেন্স, এগুলো। তো আইরিশ জিনিসটা কি আমরা একটু দেখবো, আগে দেখি আইরিশ আসলে কি। কর্নিয়ার পিছনে কালো গোলাকার পর্দা থাকে, একে বলা হয় আইরিশ। এই যে আমরা যে কর্নিয়া চিনি, সেই কর্নিয়া কিন্তু এটাকে আমরা দেখে আসছি, এই যে এটা কিন্তু আমরা কর্নিয়া, এই যে এটাকে কিন্তু আমরা কর্নিয়া হিসেবে দেখে আসছি। এই যে আমি হয়তো বা তোমাদের দেখানো যাচ্ছে না, দাঁড়াও, এই যে দেখো এখানে কিন্তু কর্নিয়া লেখা আছে, এই যে কর্নিয়া লেখা আছে, যে এখানে সুন্দর করে কর্নিয়া লেখা আছে। এই কর্নিয়া, এই কর্নিয়ার পরে এই যে অংশটুকু, এই অংশটুকে বলা হয় আইরিশ। এই যে এখানে একটু কি কালার থাকে, দেখো কালো গোলাকার পর্দা থাকে, যাকে বলা হয় আইরিশ। আইরিশের মাঝখানে একটা ছিদ্র থাকে যাকে পিউপিল বলা হয়। তো আইরিশের মাঝখানে এই যে আমরা আইরিশ দেখলাম, এই যেটুকু কিন্তু আইরিশ বলছি আগেই, আইরিশের মাঝখানে যে এই অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় পিউপিল। আইরিশ পেশি দিয়ে তৈরি, এই আইরিশ গুলো পেশি দিয়ে তৈরি থাকে। একে আমরা সাধারণত চোখের মনের মণি বলে থাকি। অর্থাৎ আমরা, তুমি তোমার আয়নাতে গিয়ে তোমার চোখটা দেখবা, তো চোখ বড় করলে আমরা যে কালো অংশটুকু দেখি না, তো সেটাই হলো আইরিশ। আচ্ছা, সেখানে চোখের মণি থাকে। আইরিশের পেশিগুলো সংকুচিত এবং প্রসারিত হতে পারে। আইরিশের পেশি সংকোচন করলে পিউপিল ছোট এবং বড় হতে পারে, আলো রেটিনায় প্রবেশ করে। এই যে এগুলো যদি হলো কি হয়, প্রসারিত হয় অর্থাৎ বড় হয়, তখন কিন্তু এই যে মাঝখানের অংশটুকু পিউপিল, আমি আবারও একটু কালারটা চেঞ্জ করে দেখাই। দেখো এই যে এই অংশটুকু কিন্তু পিউপিল বলা হচ্ছে, এই চিত্রটা একটু খেয়াল করো, এটুকু হলো পিউপিল। যখন এই যে এগুলো বলা হয়েছে যে পেশি দিয়ে কিন্তু তৈরি, এইগুলো পেশি দিয়ে তৈরি, যখন এগুলো কি হয়, প্রসারিত হয়, তখন কিন্তু এই পিউপিল ছোট হয়ে যায়, এটাই বলা হচ্ছে। আচ্ছা, আমরা তারপর দেখবো হলো লেন্স জিনিসটা আসলে কি। লেন্স জিনিসটা কি এটা একটু দেখি। তো পিউপিলের পিছনে একটি দ্বি-উত্তল লেন্স থাকে। কি থাকে, কিরকম লেন্সটা, সেটা হলো দ্বি-উত্তল। দ্বি-উত্তল মানে হলো এই যে এখানে একটু খেয়াল করো, এই যে এরকম দুই পাশে উত্তল। উত্তল অবতল তোমরা চিনো, আমি তোমাকে কিভাবে দেখাই, আমার কাছে তো কোনো চামিচ নাই। আচ্ছা, এটা ধরো আমার একটা চামিচ, আমার তো ভাত বা তরকারি যে আমরা বাড়ি সেটা চামিচ থাকে, বা আমরা বিভিন্ন কিছু খাই। তো চামিচের যে এরকম পার্টটা থাকে তাকে বলে উত্তল অংশ, এরকম যেরকম গর্ত অংশ থাকে তাকে বলে অবতল অংশ। তো দুইটা যখন উত্তল মিলবে তখন এটাকে বলা হয় দ্বি-উত্তল। হ্যাঁ, এরকম একটা অংশই থাকে যেটাকে লেন্স বলা হয়। এরকম একটা লেন্স থাকে, কোনটা লেন্স, এই যে দেখো এই যে অংশটাকে লেন্স। আমি, তুমি চিত্রটা একটু খেয়াল করো, উপরের চিত্রটা খেয়াল করো, আর উপরের চিত্রটাতে খেয়াল করো, দেখো এই যে এইখানে এই অংশটা হলো লেন্স। আমি জানি না এরকম ভিডিও ইউটিউবে আছে কিনা, আমি জানি না। তোমাদের কাছে অনুরোধ থাকবে, কি অনুরোধ করবো তা তো জানোই, অনুরোধ আর করা দরকার নেই, সাবস্ক্রাইব করে দাও, এখন ভিডিও দেখো। ওকে, লেন্সটির মাঝখানে দুই দিকে, লেন্সটির মাঝখানে দুই দিক উঁচু আর আগাটা সরু। বলছে যে লেন্সের মাঝখানে দুই দিক উঁচু,
মাঝখানে দুটি কুচু এবং আগাটা সরু। ওই যে এটাই, এই কথাটাই দেখো, এদিকে হলো কি, এই যে আগাটা সরু এবং মাঝখানে যে কুচু, এই কথাটাই বলছে। আচ্ছা, লেন্সটি একটি বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে। নবী থেকে আসতে পারে, এটা নবী থেকে আসতে পারে ভাই, নবী থেকে কিন্তু আসতে পারে, সাবধান। যে কেউ কোন ধরনের পেশি, দেখো সিলিয়ারি পেশি, কোন ধরনের পেশি, সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে। এই পেশিগুলো সংকুচিত বা ও প্রসারিত হতে পারে। এদের সংকোচন প্রসারণ দরকার মতো লেন্সের আকৃতি পরিবর্তন করে। ওকে, এই যে এই পর্যন্ত আশা করি সবকিছু বুঝতে পারছো, আমি সবকিছু বুঝাইতে পারছি আশা করি। তারপর আসো, রেটিনা কি, রেটিনাটা জিনিস আমরা বুঝি। তো অক্ষি, রেটিনা অক্ষিগুলোকে সবচেয়ে ভিতরের স্তর। রেটিনাটা কি, একদম অক্ষিগুলোকে একদম ভিতরের স্তর। কি হচ্ছে যে এটি একটি আলোক সংবেদী স্তর। এখানে রড এবং কোণ এই দুই ধরনের কোষ থাকে। এটা ইম্পর্টেন্ট যে রড এবং কোণ নামে দুই ধরনের কোষ থাকে। তো যে কথা বলতেছে দেখো, আমি এটাকে কলম নেই, এই যে এই অংশটা একদম বলছে না যে ভিতরের অংশ, এই যে ভিতরের অংশ, এই ভিতরের অংশটা হলো রেটিনা, ভিতরের অংশ হলো রেটিনা। এই যে সরি, আচ্ছা এখানে আরেকটা চিত্র আছে, এটা দেখাই, তোমাদের বইয়ের চিত্র এটা। এই যে এই অংশটা, এটা হলো একদম ভিতরের অংশ, এটা হলো রেটিনা। আশা করি রেটিনা বুঝতে পারছো। এখানে যত গুরুত্বপূর্ণ হলো রড এবং কোণ, এই কথাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, আমরা হলো পরবর্তী স্লাইডে যাব। আসো পরবর্তী স্লাইডে যাই, কি আছে পরবর্তী স্লাইডে। আমরা নতুন একটা অংশে চলে আসলাম। আমাদের প্রথম টপিক চোখ শেষ হয়ে গেছে, এখন আমরা কান পড়বো, একদম ডিটেলস পড়বো। দেখো এখানে একটা মজার কথা লেখা আছে। আমরা বলে না, অনেকে কিন্তু বলে যে কথা সাবধানে বলতে বলে, কারণ কারণ দেওয়ালেরও কান আছে। কিন্তু ভাই, এই যে আমি কথা বলতেছি, আমার চারপাশে দেওয়াল শুনতেছে, শুনলে কি হবে? দেওয়ালের তোর মুখ নাই, তাই না? দেওয়াল কেউ বলতে পারবে? বলতে তো পারবে না। তো এটাই কথা, দেওয়ালের কান আছে কিন্তু দেওয়ালের তো মুখ নাই, দেওয়াল বলবে কেমনে? ফানি ইফেক্ট ছিল। আচ্ছা, আমরা পড়ায় আসি। তোমরা একটু এখানে রিভাইজ দাও। আমি 1 মিনিটে তোমাদের কাছে 1 মিনিটের ব্রেক নিচ্ছি। হ্যাঁ, আমি ভিডিও পোস্ট করবো না, ভিডিও চলমান থাকে। তোমরা এখানে কি আছে সেটা দেখো, আমি একটু পানি নিয়ে আসি। হ্যাঁ, আশা করি তোমরা এতক্ষণ পড়ছো। তো পড়ছো, ভালো করছো। এখন আমি তোমাদেরকে বুঝাই যে কি আছে। দেখো, আমাদের মাথার দুই পাশে দুইটা কান বা কর্ণ আছে। কর্ণ আমাদের শুনতে ও দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে। এখানে কথাটা খেয়াল করছো, দেখো, দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ লাইন। তোমরা আরো একটু বড় হলে এই ব্যাপারটা বুঝতে পারবা, উচ্চতর পড়াশোনা করলে তোমরা বুঝতে পারবে। এখন আর আমি এখানে না যাচ্ছি, ভিন্ন একটা টপিকে না যাই। তো কানের হলো তিনটা অংশ থাকে, আমাদের কানের তিনটা অংশ থাকে। একটা হলো বহিকর্ণ, একটা মধ্যকর্ণ, একটা হলো অন্তকর্ণ। তো বহিকর্ণ মানে বাইরের কর্ণ, মধ্যকর্ণ মাঝখানের কর্ণ, অন্তকর্ণ মানে মাঝখানের কর্ণের পরের অংশ। কান কিভাবে আমাদের শরীরের ভারসাম্য ঠিক রাখে? তো কানের ভিতরে একটা অংশ আছে যার নাম হলো অর্ধবৃত্তাকার নালী। মূলত এই অর্ধবৃত্তাকার নালী আমাদেরকে দেহের ভারসাম্য রক্ষা রক্ষা করতে সাহায্য করে। এটা কিভাবে করে, এটা জটিল পড়াশোনা, এখানে তোমাদের ওই দিকে আর নিয়ে যাচ্ছি না। ওকে, তো এই যে অর্ধবৃত্তাকার নালী,
একটু দেখো, বুঝো কিনা দেখো। একটা অর্ধবৃত্তাকার নালীর তরল এবং সংবদ্ধ কোষ থাকে। যখন আমরা মাথা নড়াই বা ঘুরি তখন এই তরল নড়ে। তার মানে আমাদের এই যে অর্ধবৃত্তাকার নালী থাকে কানের ভিতরে, সেটার মধ্যে একটা তরল থাকে। আমরা যখন মাথা ঘোরাই বা ঘুরি তখন এই তরল নড়ে। এতে সহজে কোষগুলো সংকেত পাঠায় মস্তিষ্কে, মস্তিষ্ক বুঝে নেয় আমরা কোন দিকে ঘুরছি। এছাড়া কানে আরেকটা অংশ থাকে যেটা হলো ভেস্টিবিউল। এই এটি বুঝে শরীর উঁচু বা নিচু বা সামনে হচ্ছে কিনা এটা মস্তিষ্কে সংকেত পাঠায়। তোমাদের কাছে এই পড়াগুলো কঠিন লাগছে, কোনো সমস্যা নাই। এই ব্যাপারটা তোমার বোঝারই দরকার নাই যে কিভাবে আমাদের ভারসাম্য রক্ষা করে। আমি জাস্ট তোমাদের বলার জন্য এখানে লেখা হয়েছিল, এখানে এডিট করা হয়েছিল। এটা না পড়লেও হবে। ওকে, পরবর্তী স্লাইডে আসো। এখন আসো আমরা বহিকর্ণ কি সেটা পড়বো। কি পড়বো? আমরা হলো বহিকর্ণ পড়বো। আসো বহিকর্ণে পড়ি আমরা। তো বহিকর্ণ জিনিসটা কি? যে কানের পিনা, কর্ণকুহর এবং কর্ণপহট নিয়ে বহিকর্ণ গঠিত। তো কানের পিনা, তো কানের পিনা কোনটাকে বলা হয়? কানের পিনা হলো এই যে আমরা এটা দেখতেছি না, এই যে এগুলোকে বলা হয়, দেখা যাচ্ছে কিনা, এই যে কানের এই অংশগুলো, এগুলোকে বলা হয় কানের। দেখো এখানে কিন্তু লেখা আছে পিনা। তো কানের বাইরের অংশ মাংস এবং কোমলাস্থে দিয়ে গঠিত। শব্দ কর্ণকুহরে পাঠানো এর কিন্তু কাজ। এই যে অংশগুলো দেখা যাচ্ছে, আমি আশা করি যে এখানে চিত্রতে একটু যদি তুমি দেখো আমি তোমাকে দেখাতে পারবো। এই যে কান দেখ, কালার হচ্ছে না, কোন কালার মানাবে? হ্যাঁ, সবুজই ভালো দেখাচ্ছে। ভাই ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, আমি জানি না কতটুকু হবে ভিডিও। ডিটেলসে বুঝতে চাইলে একটু বড় ভিডিও দেখার ধৈর্য থাকতে হবে। আর যদি তোমার ধৈর্য না থাকে তাহলে বলবো মোবাইল ফোন বা কম্পিউটার বন্ধ করে ঘুমাও তুমি। এত পড়াশোনা করার দরকার নেই। ঘুম অনেক শান্তির। তুমি জানো এখন কয়টা বাজে? বলা দরকার নেই, থাক। এটা হলো কানের পিনা, আশা করি বুঝতে পারছো যে এটা হলো কানের পিনা। তারপর হলো কানের কর্ণকুহর। তো কানের কর্ণকুহর কোনটা? আমরা দেখো আমাদের যে কানের ভিতরে আঙ্গুল ঢোকাই, একটা ছিদ্র দেখা যায়, দেখা যায় না? একটা ছিদ্র কিন্তু খুঁজে পাওয়া যায়। এটাকে বলা হয় কর্ণকুহর। চিত্রতে আসো, একটু চিত্রতে খেয়াল করে এই দেখো, এই যে এই বরাবর একটা ছিদ্র আছে। হ্যাঁ, এই বরাবর একটা ছিদ্র আছে। আমি যদি একটু অন্যভাবে বুঝাইতে চাই, দেখো এই যে এই বরাবর একটা ছিদ্র আছে না? দেখা যাচ্ছে কি? এই বরাবর একটা ছিদ্র আছে। ওকে, এই বরাবর একটা ছিদ্র আছে, এই যে ছিদ্র। এই ছিদ্রটাকে বলা হয় কি? কর্ণকুহর। ছিদ্রটাকে কি বলে? কর্ণকুহর বলে। ওকে, তারপর আসো, কর্ণকুহরের পর কি আছে? কর্ণকুহরের পর অংশটির নাম হলো কর্ণপট। এই অংশটা আসলে কি? কর্ণপট জিনিসটা হলো কানের শেষে একটা পর্দা থাকে, সেই পর্দাটাই হলো কর্ণপট, কর্ণপট। এখন ওই যে আমরা বলি না যে কানের পর্দা ফেটে গেছে, জুড়ে জ্বর মারলে কানের পর্দা ফেটে যায়, এই যে বলি সেটাই কিন্তু আসলে কর্ণ পট। আচ্ছা, আমি তোমাদেরকে চিত্রটা একটু বড় করতে পারি, আমি তোমাদেরকে দেখাইতে পারি। আমি এই যে এই পিকচারটা খুব কষ্ট করে কালেক্ট করছি, খুবই কষ্ট করে। হ্যাঁ, তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য আমি এটা সংগ্রহ করতে পারছি। আমি দেখো এখানে খেয়াল করো, এই যে এখানে একটা আকাশী বর্ণের, এখানে একটা আকাশী বর্ণের একটা কিছু দেখতে পাচ্ছ তোমরা? এই যে আকাশী বর্ণের একটা কিছু দেখতে পাচ্ছ? এই অংশটাই হলো কর্ণপট। কর্ণপট আশা করি দেখা যাচ্ছে। আমি আবার বলি, এই যে এই অংশটা অর্থাৎ আমরা কানের পর্দা নামে চিনি, এইটা হলো বহিকর্ণের একদম শেষ অংশ। আচ্ছা, এখন আমরা আমাদের বহিকর্ণ শেষ। হ্যাঁ, পরবর্তী স্লাইডে আসো, আমরা অন্তঃকর্ণ নিয়ে পড়াশোনা করি। মধ্যকর্ণ নিয়ে পড়াশোনা করি। তো মধ্যকর্ণ, হ্যাঁ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ এবং বহিকর্ণ এবং অন্তঃকর্ণের মাঝখানে অবস্থিত মধ্যকর্ণ। তো মধ্যকর্ণ মাঝখানে অবস্থিত, এটি একটি বায়ুপূর্ণ থলি যার মধ্যে মেলিয়াস ইনকাস এবং স্টেপিস নামে তিনটা কি থাকে? হাড় থাকে। তোমরা কি জানো এই যে
মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এই তিনটার মধ্যে স্টেপিস হাড়টা হলো মানব দেহের সবচাইতে ছোট হাড়। মানব দেহের সবচাইতে ছোট হাড় হলো এই কানের ভিতরে থাকা স্টেপিস হাড়টা। তাহলে মানব দেহের সবচাইতে বড় হাড় কোনটা ভাইয়া? বলবো, একটু পরে বলতেছি, একটু পানি খেয়ে নেই। হ্যাঁ, সবচাইতে বড় হাড় কোনটা ভাই বলতে চাইছিলেন? বলতে চাইছি, বলবো, এখন বলবো। তোমরা কি ফিমার নাম শুনছো? ফিমার, হাড়ের মধ্যে ফিমার। এখন বলবো ভাই ফিমার তো শুনি নাই, ফিমার আবার কোন হাড়? তো ফিমার হলো, আমি দাঁড়াইলে আমার দেখা যাবে কিনা, এই যে এখান থেকে, আমি জানি না আমার দেখা যাচ্ছে কিনা, মনে হয় না দেখা যায় আমার। আচ্ছা, আমি এখানে স্ক্রিনে দেখো, আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই যে আমাদের কোমর থেকে আমরা যে উরু বলি না, উরু, বুঝাতে পারতেছি না তোমাদের, দাঁড়াও আমি একটা ছবি দেখার চেষ্টা করি। ওয়েট, তোমাদের একটা ছবি দেখিয়ে আমি বলার চেষ্টা করি। পাচ্ছি না রে ভাই, কোনো যে ছবি তোমার আমি খুঁজতেছি সেই ছবি নাই। আচ্ছা দেখি, ফুল, এফ ইউ ডবল এল, ফুল বডি। তোমাদেরকে আমি ফিভার চেয়ে চাইতেছি। এই যে পাইছি, পাইছি। তো এখানে দেখো, এই যে এই ব্যক্তির এই কোমর থেকে শুরু করে এই যে এখানে এখান পর্যন্ত যে হাড়টা আছে, এই কোমর থেকে এই পর্যন্ত, এই হাড়, এখানে মাত্র একটা হাড় দিয়ে গঠিত মানুষের দেহ, এই হাড়টাকে বলা হয় ফিমার। এইটাই হলো মানবদেহের সবচাইতে, মানবদেহের সবচাইতে ছোট, সরি সবচাইতে বড়। সবচাইতে ছোট কোনটা? সবচাইতে ছোট কোনটা? সবচাইতে ছোট হল স্টেপিস, যেটা মধ্যকর্ণে থাকে। ওকে, আশা করি আমি তোমার বুঝাইতে পারছি। বুঝাইতে যদি না পারি কোনো সমস্যা নাই, কারণ সবকিছু বুঝতে হবে না। তোমার ফিমার বোঝার দরকার নেই, তুমি এখন মেডিকেলে পড়ো না যে তোমার ফিমার দরকার, তবুও আমি তোমাকে বললাম। ওকে, এখন কথা যেটা, সেটা হলো এই তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে, অস্থি সমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তঃকর্ণে পৌঁছে। কানের সাথে গলার সংযোগের একটি নল আছে, এই নল কাজ হলো কর্ণপটহের বাইরে ও ভেতরে বায়ুচাপ সমান রাখা। ওকে, এখন দেখো চিত্রটা যদি একটু বড় করা যায় তো, তাহলে তোমার আমি বুঝাইতে পারতাম। কোনটা কোন হার এটা একটু বোঝা দরকার ভাই, আমি জানি না তোমার আমি বোঝাতে পারবো কিনা, কারণ অনেক ছোট। তোমরা একটু স্ক্রিনটা বড় করে নাও। হ্যাঁ, এই যে আমি এখানে একটা হাড়ের একটা অংশ দেখাইতে চাচ্ছি। দেখো, আমি আবার কাটি। এই যে এই অংশটুকু, এই অংশটুকু, এই যে আমরা এটা তো জানি এটা কি ছিল, কর্ণপট বা কানের পর্দা ছিল, এই যে অংশটা। এটার পরে, এটার পরে এই যে ভাই, আমি, তুমি একটু খেয়াল করো, এখানে চিত্রতে খেয়াল করো। এই যে এখানে, এইখানে, এখানে একটা অংশ আছে, এই অংশটাকে বলা হয় মেলিয়াস। এই অংশটাকে বলা হয় মেলিয়াস। আচ্ছা, মেলিয়াস গেল। তারপর ভাই স্টেপ ইনকাস কোনটা? ভাই এই যে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, আমি জানি না দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এটাকে বলা হয় মেলিয়াস। এটাকে বলা হয় মেলিয়াস। তাহলে স্টেপিস কোনটা? এই যে দেখো এইখানে, এই অংশটুকুর মধ্যে একটা ছোট হাড় আছে, একটু এরকম, একটু এরকম। আমি এটাকে আর বড় করতে পারতেছি না, আমি খুবই দুঃখজনক এটা যে আমি আর বড় করতে পারতেছি না। ও ভাই, এ বড় হয়েছে ভাই। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমাদের আমি দেখাইতে পারবো। এই যে এখান থেকে, আমি কলমটা একটু ছোট করে নিই। দেখো, ওকে, এই যে এখান থেকে, ছোটতে আরো দেখাই যায় না। এই যে এখান থেকে এখান পর্যন্ত আর হলুদে হচ্ছে না, না হলুদ সমস্যা করতেছে, তাহলে আর আমি এটা দিলাম। তো এই যে এখান থেকে এখানে একটা হাত দেখা যাচ্ছে, এখান থেকে এখানে একটা হাত দেখা যাচ্ছে, এটাকে বলা হয় স্টেপিস, যেটা মানবদেহের সবচেয়ে ছোট হাড়। মানবদেহের সবচেয়ে বড় হাড় হলো ফিমার, মনে রাখবা। ওকে, আমি জানি না ইউটিউবে এরকম কোনো ক্লাস আছে কিনা, এত ভাবে ডিপলি পড়াইছে তোমাদেরকে। আচ্ছা, আচ্ছা,
আমরা অন্তঃকর্ণ পড়াশোনা করি, অন্তঃকর্ণ নিয়ে একটু পড়াশোনা করি, অন্তঃকর্ণ নিয়ে পড়াশোনা করি। তোমরা প্রয়োজনে ব্রেক নিয়ে ভিডিও দেখবা, মাঝখানে ব্রেক নিবা, ব্রেক নিয়ে তারপর আবার দেখবা। বসে যে ক্লাস শেষ করতে হবে এমন কোনো কথা না। অন্তঃকর্ণ এটি অডিটরি ক্যাপসুলের মধ্যে অবস্থিত। দেখো এই যে আমি চিত্র বড় করে তোমাকে দেখাবো। অন্তঃকরণের প্রধান দুটি প্রকোষ্ঠ থাকে, দুটি প্রকোষ্ঠ থাকে। কি কি? যেটা হলো একটা হলো ইউট্রিকুলাস আর একটা হলো সেকুলাস। ইউট্রিকুলাস কি? অন্তঃকরণের একটি প্রকোষ্ঠের তিনটি অর্ধবৃত্তাকার অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। আমি তোমাদের দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। ইউট্রিকুলাস কোনটুকু? এই যে অংশটুকু, এই অংশটুকু ইউট্রিকুলাস। বলছে তিনটি অর্ধবৃত্তাকার, তিনটি অর্ধবৃত্তাকার। এই যে তিনটা নালী আছে দেখো, বৃত্ত পুরোপুরি হয় নাই, অর্ধবৃত্তাকার। এই যে তিনটা নালী আছে, চিত্রতে খেয়াল করো ভাই, তিনটা নালী আছে। এগুলো হলো নালী। এদের ভিতরে আছে শুষ্ক লোমের মতো স্নায়ু রস। নালীর ভিতরে রস যখন নড়ে আন্দোলিত হয় তখন স্নায়ুগুলো উদ্দীপিত হয়, তখন তখন আর তখন এসে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। ওকে, ইউটিকুলাস গেল। তারপর সেকুলাসে আসো। সেকুলাসে যে দেখো এই যে পেঁচানো পেঁচানো আছে, আগে বলে নিলাম এই পেঁচানোটাই হলো সেকুলাস। দেখো কি বলছে, অন্তঃকরণের এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের পেঁচানো নালিকার মতো, শামুকের পেঁচানো নালিকার মতো। কিন্তু এই যে এটা দেখো, আমি তোমাকে একটু বড় করে দেখাই, আগে পড়া দেখো কি আছে। একে ককলিয়া বলা হয়, এই পেছনের অংশটাকে কি বলা হয়? ককলিয়া বলা হয়। ওকে, ককলিয়ার ভিতরে শ্রবণ সংবেদী কোষ থাকে, পেছনের নালীকে এক ধরনের তরলে পূর্ণ থাকে। দেখো ভাই, আমি আমি আশা করি এখন তুমি খুব সুন্দরভাবে দেখতে পারতেছো। আমি একটু পিছনে যাই। এই যে এই অংশটুকু, এই অংশটুকু আমরা যে বললাম, শেষে গিয়ে বললাম যে কি বলছিলাম শেষে গিয়ে, এই যে সেকুলাস, এই সেকুলাস অংশটা হলো সেটা। এবং আমরা যে ইউটিকুলাস দেখলাম, সেই ইউটিকুলাস অংশটা কোনটা দেখো, ইউটিকুলাস, এই যে অংশটা ইউটিকুলাস। ইউটিকুলাসের তিনটা অর্ধবৃত্তাকার নালী ছিল, এই যে অর্ধবৃত্তাকার নালী। আশা করি আমি তোমার একদম ডিটেলস বুঝাইতে পারছি। বুঝতে যদি না পারো তাহলে করার কিচ্ছু নাই। আসো, আমি জানি না কতক্ষণ লাগছে এইটুকু হইতে। আমি পরবর্তী স্লাইডে আসো। দেখো কি আছে, পরবর্তী স্লাইডে আছে নাক। নাক হলো আমাদের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ, যা মূলত ঘ্রাণ নেওয়া এবং শ্বাস নেওয়ার ঘ্রাণ নেওয়া এবং শ্বাস নেওয়ার কাজ করে থাকে। ওকে, এর দুটো অংশ রয়েছে, একটা হলো নাসারন্ধ্র আর একটা হলো নাসাপথ। ঠিক আছে, আমরা খুবই শীঘ্রই অধ্যায় শেষ হয়ে যাবে। নাসারন্ধ্র, আমরা নাসারন্ধ্র চিনি, এই যে নাকের যে ছিদ্র, এই যে নাসারন্ধ্র, নাকের হলো ছিদ্র। এই ছিদ্র দিয়ে বাতাস দেহের ভিতরে প্রবেশ করে, যে ছিদ্র দিয়ে না প্রবেশ করে, এই যে ছিদ্র, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এই দেখো তোমার নাক আছে দুইটা, দুইটা নাকের দুটা ছিদ্র আছে, এটা হলো নাসারন্ধ্র। রন্ধ্র মানে ছিদ্র। ওকে, তারপর নাসাপথ। এই যে দেখো চিত্রতে যদি তোমাকে আমি দেখাইতে চাই, চিত্রতে যদি দেখাইতে চাই, চিত্রতে যদি দেখাইতে চাই, দেখো ভাই, এই যে যেখান দিয়ে আমাদের নাকের ভিতরে কি যায়, নাকের ভিতরে যেটা দিয়ে আমাদের বাতাস যায় সেটা হলো নাসারন্ধ্র। ওকে, তারপর আসো নাসাপথ কি? তাহলে নাসাপথ হলো নাসারন্ধ্রের থেকে গলবিল পর্যন্ত। ওকে, গলবিল পর্যন্ত বিস্তৃত একটি গহ্বর। এই গহ্বরটি ত্রিকোণাকার, মনে রাখবা গহ্বরটি ত্রিকোণাকার, পাতলা প্রাচীর দিয়ে গঠিত, দুই ভাগে বিভক্ত হয়েছে। সমা সামনের ভাগ লোম দ্বারা আবৃত। দেখো কি কার কথা বলা হচ্ছে দেখো একটু, এই যে নাকার একদম গলবিল পর্যন্ত, গলবিলের আগ পর্যন্ত। হ্যাঁ, গলবিলের আগ পর্যন্ত, এই যেখানে একটা ছিদ্র থাকে, হ্যাঁ, নাসাপথ যেখানে যায় গলবিলের আগ পর্যন্ত, সেই অংশটুকু কি বলা হয়? সেই অংশটুকু কি বলে? সেই অংশটুকু বলা হয় নাসাপথ। ওকে, নাকের যত্ন, নাকের যত্ন নেওয়া উচিত আমাদের। দেখে নিও নাকের যত্ন কি করা লাগে, একবার দেখে নাও, পরে নাও। আমি একটু পানি খাই। আলহামদুলিল্লাহ। আশা করি পড়ে নিছো, পড়ে না নিলেও কোনো সমস্যা নাই, কারণ আমি তোমাদের এই স্লাইডটা দিয়ে দিব, স্লাইড দিয়ে দিব, তুমি অন্য সময় পড়ে নিতে পারো। নাকের যত্ন, নাকের যত্ন তোমরা তো দেখলাই। এখন আসো নাকের পরে কি আছে দেখো। নাকের পরে আসছে হলো জিহ্বা। হ্যাঁ, জিহ্বা তো আমরা চিনি। জিহ্বা
বা জিভ হলো মুখগহ্বরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ওকে, এখানে দেখো জিহ্বার একটা গঠন দেওয়া হয়েছে। এই যে এটা একটা জিহ্বা দেওয়া হয়েছে, জিহ্বার এখানে কাজ আছে, কাজটা তোমার পরে নিও, কিন্তু আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই। দেখো এখানে নাকের জিহ্বার মধ্যে কোনটার কাজ কি, দেখো এই প্রথম অংশটুকু হলো মূলত মিষ্টি, হ্যাঁ, তারপরে হলো লবণাক্ত, তারপরে হলো টক বা অম্লতা, তারপর হলো তিক্ততা। এটা মনে রাখার একটা টেকনিক আছে, তো টেকনিকটা আমারই বানানো, সেটা হলো মিলতি। মিলতি প্রথমটা হলো, প্রথম অংশ মিষ্টি, তারপর হলো লবণাক্ত। এখন তোমাদের এগুলো এগুলো শিখে রাখো। শিখে রাখলে লাভ কি আছে ভাই? লাভ আছে, তুমি যখন একটু বড় হবা, যখন তোমার স্বপ্ন বাড়বে, তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইবা, মেডিকেলে পরীক্ষা দিতে চাইবা, তখন তোমার অনেক টেকনিক শেখা লাগবে। তো আমি এই কারণে টেকনিক গুলো শিখেছিলাম। এখন দেখো এই যে মিলবতী আছে, হ্যাঁ, মিলবতী মতে মিষ্টি, অর্থাৎ জিহ্বার প্রথম দিকের অংশটা মিষ্টি, তারপরের অংশটা হলো ল, ল মানে লবণাক্ততা বা নুনতা, তারপরের অংশ হলো অম্লতা বা টক, তারপরের অংশ একদম তিতা। এখন তোমরা বলবা যে ভাই স্বাদের মধ্যে সবই পাইলাম, মিষ্টি পাইলাম, লবণাক্ত পাইলাম, তিতা পাইলাম, আরো পাইলাম টক, কিন্তু ভাই আমার জাল গেল কই? আমরা যে মরিচ খাইলে ঝাল লাগে ভাই, জালের জাল যে আমরা স্বাদটা পাই, সেই জালের স্বাদের স্বাদ অঞ্চল কই? জিহ্বার মধ্যে স্বাদ অঞ্চলের মধ্যে ঝাল কেন দিল না ভাই? তুমি আমার এই প্রশ্ন করতে পারো যে ভাই ঝাল গেল কই? ভাই জালের কোনো স্বাদ অঞ্চলই নাই আসলে। জাল কেন লাগে জানো? আমরা খাবার পর এই যে আমাদের এখানে টেস্ট বার থাকে, আয়নার একদম সামনে যায় হলো জিহ্বাটা দেখবা, দেখো ছোট 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 অংশ থাকে, এগুলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় টেস্ট বার। কি বলে? টেস্ট বার। তো আমরা যখন ঝাল খাই তখন আসলে এই টেস্ট বার গুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জ্বালা পোড়া শুরু করে, তখন আসলে ঝাল লাগে। ঝালের কোনো টেস্ট বার নাই, বরং ঝাল মূলত আমাদের জিহ্বারে, জিহ্বার যে টেস্ট বার গুলো আছে এগুলো নষ্ট করে দেয়, নষ্ট করে দিয়ে আমাদেরকে ঝাল লাগায়। ওকে, পরের স্লাইডে আসো। একদম আমরা ভিডিওর একদম শেষে চলে আসছি, খুবই তোমাদের জন্য সুখবর যে আমরা ভিডিও শেষে চলে আসছি। আর এখানে কিন্তু জিব্বার কাজ তোমরা পড়ে নিবা। ত্বক, ত্বক তো চিনি, যেমন এই যে আমি একজন অসুন্দর কালো ব্লাড ডায়মন্ড মানুষ, তো কালো মানুষের কালো ত্বক, কালো ত্বকই দেখাই। তো দেখো এই যে এটাই হলো ত্বক। ত্বক আমাদের কি করতেছে? ত্বক কিন্তু আমাদের অনেক কাজ করে। দেখো যেসব অঙ্গ দিয়ে দেহ গঠিত, সেগুলো যাতে রোগ জীবাণু বা বাইরের আঘাত থেকে রক্ষা পায়, সেজন্য সমস্ত দেহ চামড়া বা ত্বক দিয়ে ঢাকা থাকে। এই ত্বকই হচ্ছে আমাদের দেহের আবরণ। ত্বকের দুইটি স্তর আছে, একটি হলো উপচর্ম, আরেকটা হলো বহিত্বক। সরি, একটি উপচর্ম বা বহিত্বক, অন্যটি হলো অন্তঃচর্ম বা অন্তঃত্বক। উপচর্ম কি? উপচর্ম হচ্ছে ত্বকের বাইরের আবরণ, হাতের তালু, পায়ের তালু, তালুর চামড়া খুব পুরু, বা ঠোঁটের চামড়া খুব পাতলা, আর ঠোঁটের চামড়া খুব পাতলা, এগুলো উপচর্ম। এই উপচর্ম থেকে কি আসে? লোম এবং নখের উৎপত্তি হয়। উপচর্মের চর্মে লোমকূপ রয়েছে। এখন লোমকূপ বলতে দেখবা যে তোমার যদি ত্বককে একটু জুম করে দেখো, জুম করে মানে চোখের কাছে নিয়ে দেখো, এবার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের মতো অংশ থাকে, এগুলো মূলত কি বলা হয়? লোমকূপ। তারপর আসো অন্তঃচর্ম কাকে বলে সেইটা নিয়ে পড়াশোনা করি। তো অন্তঃচর্ম কি? অন্তঃত্বকে রয়েছে অন্তঃত্বকের মধ্যে রয়েছে রক্তনালী এবং স্নায়ু, এগুলো দেহের লোম ও লোমের মূল, গর্মগ্রন্থি ও তেলগ্রন্থি ইত্যাদি। এছাড়া রয়েছে লোমের মূল, ঘর্মগ্রন্থি, তেলগ্রন্থি, শ্বেতগ্রন্থি ইত্যাদি। লোমহীন স্থানে বা করতলে, পদতলে শ্বেতগ্রন্থির সংখ্যা সবচাইতে বেশি। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি যে অন্তঃত্বকের মধ্যে আছে হলো রক্তনালী এবং স্নায়ু, এগুলো কিন্তু দেহের ভিতরে থাকে। ত্বকের কাজ, ত্বকের কাজটা এখান থেকে পড়ে নাও, খুবই ব্যাপার স্যাপার। এখানে একটা চিত্র আছে ভাই, তোমার একটা চিত্রটা যদি আমি একটু বলতে চাই, দেখো এই যে এগুলোকে বলা হয় অন্তঃচর্ম, একদম দেহের ভিতরে থাকে অন্তঃচর্ম, হ্যাঁ। আর এই যে উপচর্ম বা বাইরের চর্ম, এগুলো হলো বাইরের চর্ম। আশা করি বুঝতে পারছো। তারপরে আসো,
আমরা ভিডিওর একদম শেষে চলে আসছি, একদম শেষ মানে একদমই শেষ। তো এখন তোমাদেরকে বলবো, তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে, এই অধ্যায়টা যদি এমন কোনো টপিক আছে যে না বুঝো, তাহলে তুমি আমাদেরকে প্রশ্ন করতে পারো। কোথায় প্রশ্ন করবা? আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে যাবা, লিংক ডেসক্রিপশন বক্সে আছে, গ্রুপে যাবা, গ্রুপে গিয়ে প্রশ্ন করবা। এবং তোমরা যদি নতুন কেউ দেখে থাকো পুরো ভিডিও, তাকে বলবো সাবস্ক্রাইব করো, করে বাকি ভিডিওগুলো দেখতে পারো, এবং তোমাদের যে শুভাকাঙ্ক্ষী আছে, বন্ধু আছে, তাদের সাথে শেয়ার করতে পারো যদি তোমার খুবই ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। শেষে একটা কথা বলতে চাই, আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবে। যদি তুমি চ্যানেল সাবস্ক্রাইব না করো, কোনো সমস্যা নাই, লাইক দিতে হবে না, কমেন্ট করতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট আমার জন্য একটু দোয়া করিও, এনাফ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ হয়েছে। তোমাদেরকে দেখার জন্য ধন্যবাদ। আমি তোমাদেরকে দুইটা পরামর্শ দিব। আমি দুইটা বই পড়তেছি, তো তোমাদেরকে একটু পরামর্শ দিব। দেখো, একটা বই, বইটার নাম হলো আর রাহিকুল মাকতুম, লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরী। তোমাদেরকে বলবো যে এই বইটা পড়ার জন্য, কারণ এই বইটাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আছে। তুমি অনেক অনেক কিছু জানতে পারবা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। আমি বলবো জীবনে একবার হলেও যদি সময় এবং সুযোগ হয়, বইটাকে পড়ার জন্য আমি বলবো। এবং আমি আরো একটা বই পড়তেছি, সেই বইটার পরামর্শ আমি তোমাদেরকে দিতে পারি। বইটা হলো আমার একজন প্রিয় লেখক মুহাইমিন পাটোয়ারির লেখা সুদ হারাম কর্জে হাসানা একটি সমাধান। এই বইটা আসলে আমি কেন পড়তে বলবো, কারণ এই বইটা পড়লে আসলে তুমি এমন এমন কিছু জানতে পারবা যেগুলো তুমি জানো না, এবং এমন এমন কিছু আইডিয়া উনি শেয়ার করেছেন, এমন এমন কিছু সমস্যার সমাধান তিনি দিয়েছেন, যেগুলো যদি সমাজে প্রতিফলিত হয় তাহলে সমাজ সুন্দর হবে, শোষণহীন সমাজ সৃষ্টি হবে। আমি অনুরোধ করব, তোমরা যারা পারো চেষ্টা করবা বইটা পড়ার। এবং এই দুইটা বইয়ের কথাই বলছি, যে দুইটা বই চেষ্টা করবা পড়ে নেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ক্লাস দেখিও ইউটিউব চ্যানেল থেকে। আর সকলের কাছে আরও একটা অনুরোধ, সেটা হলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।